গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। একটি রাজনৈতিক দল, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামাত দাবি আমিরের একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্য প্রকাশ হওয়ার দাবি। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। মানুষের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি, শুক্রবার ইশতেহার ঘোষণা। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার আশা জুবায়েদা রহমানের। জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 5 ঘন্টার পারিশ্রমিক দেবে প্রতিষ্ঠান, বাকি 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন সহ 41 দফা ইশতেহার ঘোষণা দলটির। এবং প্রতারণার ফাঁদে পড়ে রুশ যুদ্ধে বাংলাদেশিরা যেতে না চাইলে অকথ্য নির্যাতন, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, রাশিয়ার পথে পা বাড়ানোর আগে সতর্কতার পরামর্শ। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় এই কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুপ্তরা ভুয়া ব্যালট ছাপাচ্ছে দাবি করে ভোটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্রও রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে, সেই নেতা তারেক। লক্ষ জনতার দৃষ্টি এক বিন্দুতে, যার আগমনে পুরো অঞ্চল জুড়ে উৎসবের আমেজ। ব্যানার প্ল্যাকার্ডে একজনেরই নাম, তিনি তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে আসতেই উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় দক্ষিণের এই প্রান্তর। শহরের বেলস পার্ক মাঠের মঞ্চে এসে বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর এই নগরীতে তারেক রহমানের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ। সাধারণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারম্যান বলেন, বরিশালবাসীর নানা সমস্যা সমাধানে বিএনপিকে সমর্থন দিতে হবে। দক্ষিণাঞ্চলের নদী ভাঙনের বিপরীতে বেড়ি বাঁধ নির্মাণের কথা জানান তারেক রহমান। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের ভাষায় গুপ্তরা নতুন করে জালিম হিসেবে পরিচিত হয়েছে। তাদের ভোট দিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও জানান তারেক রহমান। গুপ্তরা নিজেদের প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। গুপ্ত জালিমদের উচিত শিক্ষা দিতে জনগণকে আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নারীদের অপমান করছে, মানুষকে নিজেদের পায়ে রাখতে চায়, তারা সৎ লোকের শাসন কায়েম করতে পারে না। একটি রাজনৈতিক দল, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব লোক যদি দায়িত্ব পায়
তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। বরিশাল থেকে শেষ হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভাগীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার জনসভা। সমস্যা সমাধানের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে জানালেন দলের পরিকল্পনার কথা। দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। এদিন দুপুরে বরিশালের জনসভা শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন ফরিদপুর ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় তার দল। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করারও আশ্বাস দেন তারেক রহমান। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। 12 তারিখ জনগণ তাদের নির্বাচিত করলে 13 তারিখ থেকে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। যে কোনো বড় কাজ করতে আহমেদ সালেহীন, সময় সংবাদ। শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি। একথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবেন তারা। রাজধানীর হাতিরঝিলে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেন, নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে চায় বিএনপি। হাতিরঝিলের এমপি থিয়েটারে নাগরিক সমাবেশ। বুধবার বিকেলে ঢাকা 17 আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশের মধ্যমণি ডাক্তার জুবাইদা রহমান। ভোটারদের ভাবনায় উঠে আসে নানা সমস্যার সংকটের কথা। 17 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এসবের সমাধান চান তারা। আমি চাইবো যে আমাদের তারেক রহমান স্যার যেন সরকারি যে স্কুলগুলো আছে ওগুলোর জন্য মানগুলো একটু ভালো করে। আমাদের এই 17 আসনের জনগণের সকলের জন্য কিন্তু এটা একটা সৌভাগ্য যে তিনি এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, 17 বছরের নির্বাসিত জীবনে দেশ নিয়ে পরিকল্পনা করেছেন তারেক রহমান। ক্ষমতায় এলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। নেতার আগে জনতাকে প্রাধান্য দিয়ে দেশ গড়তে চায় বিএনপি। আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। অনুষ্ঠান থেকে জানানো হয়, শুক্রবার নির্বাচন ইশতেহার প্রকাশ করবে বিএনপি, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে তা থেকে সমাধানের রূপরেখা থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে প্রতিবেদনগুলো দেখলাম, সেই প্রতিবেদনগুলোতে আমরা দেখলাম যে শুক্রবার বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। কি কি থাকতে পারে নির্বাচনী ইশতেহারে? নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে শুক্রবার দিন, কারণ আমরা জানি কিন্তু যে এরই মধ্যে আজকে কিন্তু যে জামাতের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে এবং দলটির পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হতে পারে। এবং সেখানে তারা যে কথাটি বলছেন যে এখানে জন আকাঙ্ক্ষার যেরকম মানে ছাপ থাকবে, ঠিক একইভাবে তারা এর আগে যেমন 31 দফা কিংবা 27 দফা জনগণের সামনে যেগুলো উপস্থাপন করা হয়েছিল, তারই আলোকে এবারের যে নির্বাচনী ইশতেহার সেটি মানে প্রকাশ করা হবে বা ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তারা জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু তারেক রহমান তিনি দক্ষিণবঙ্গ সফর করেছেন। তিনি বরিশালে
বেঞ্চমার্ক মার্চে তিনি যেমন বক্তব্য দিয়েছেন, ঠিক একইভাবে তিনি ফরিদপুরেও কিন্তু জনসভায় বক্তব্য দিয়েছেন রাজেন্দ্র কলেজের মাঠে। তো সেখানে কিন্তু সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল এবং যে তাদের সদস্যরা তাদেরকে গুপ্ত আখ্যা দিয়ে তিনি বলেছেন যে তারা নতুন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে, সেটা তিনি বলেছেন। এবং একই সঙ্গে তারেক রহমান বলেছেন যে তারা যদি ক্ষমতা পায় তাহলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে। একই সঙ্গে তিনি আরও কিছু অভিযোগ করেছেন তারেক রহমান তার নির্বাচনী জনসভায়। তিনি বলছেন যে একটি দলের বা একটি সংগঠনের ব্যক্তিরা তারা ভোটের আগে নানা অসৎ কাজে জড়িয়ে পড়েছেন। তারা বিকাশ নাম্বার নিচ্ছেন বা অনেকের কাছ থেকে আইডি কার্ড নাম্বার নিচ্ছেন বা আইডি নাম্বার নিচ্ছেন, নাম্বার নিচ্ছেন। তো যারা ভোটের আগে এই ধরনের অসৎ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে তারা কিভাবে সৎ লোকের শাসন দেবে এমন প্রশ্ন তুলে তারেক রহমান বলেছেন যে তারা এই সৎ লোকের শাসন দিতে পারবে না। 11 দলীয় ঐক্যের আমরা দেখেছি যে জামাত আমির তিনিও সভা সমাবেশে অংশ নিয়েছেন, প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন এবং তারা ইশতেহারও ঘোষণা করেছেন আজকে। এ বিষয়ে যদি একটু জানাতেন। হ্যাঁ ইমদাদ, আজকে জামায়াতের আমির তিনি একই সঙ্গে যেমন উত্তরবঙ্গের বিভিন্ন মানে রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন, ঠিক একইভাবে তিনি নির্বাচন ইশতেহার করেছেন। আমাদের কাছে কিছু প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে তারপর আমরা আলোচনায় ফিরব। শুরুতেই যদি আমরা একটু দেখে নিতে চাই, জামায়াতের আমির তিনি উত্তরবঙ্গে তার যে জনসভা, বেশ কয়েকটি জেলায় যে জনসভায় তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে তার ভিত্তিতে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। নির্বাচনী প্রচারণায় একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তিনি। টাঙ্গাইলের পৌর উদ্যান জনসভায় আসেন জামায়াত আমির। মুহুর্মুহুর স্লোগানে জামাত প্রধানকে স্বাগত জানায় নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। এর আগে দুপুরে তিস্তাপাড়ের জেলা নীলফামারী ও লালমনিরহাটের জনসভায় যোগ দেন জামাত আমির। তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মঞ্চে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। এদিন সকালে জামায়াত আমির যোগ দেন উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের জনসভায়। এ সময় জেলার সরকারি কলেজ মাঠে নেতাকর্মীদের ঢল নামে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্ত ধরা পড়ার মধ্য দিয়ে সামনে এসেছে সত্য। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। 4 দিন আগে আমার এক্সআইডি হ্যাক করে যা তাই এখান থেকে চালাই দিছে। আর এমনি একটা দল ঝাঁপায়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিচ্ছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, দাবি নিয়ে বঞ্চিতদের আর রাস্তায় নামতে হবে না। সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও। শাহিন আলম, সময় সংবাদ, টাঙ্গাইল। কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আজ কিন্তু জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারও প্রকাশ করা হয়েছে। দলটির আমির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তো এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি আলোচনায়।
বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ইশতিহার প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে জামায়াত আমির ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় জামায়াত আমির তুলে ধরেন রাষ্ট্র গঠনের তাদের রূপরেখা। যুব সমাজের হাত ধরে এখন ২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রাধিকার দিতে চায় দলটি। ৮ ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভিশন। আমির বলেন, ইশতেহার জামায়াতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে। দলীয় প্রধান জানান, জামাত ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা ৫ করা হবে, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার। মহিলা শ্রমিক যারা থাকবেন, নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি। চিন্তার ভাস যারা ব্যবসা এবং শিল্পের মালিক, তারা চিন্তা করেছেন 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার বেতন হয়, তাইলে আমি পুষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয় ঘন্টা এখানে শ্রম দিবেন, সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। মায়েরা সমাজ গড়ে দিবেন আর মায়েদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না, এটা হতে পারে না। দুনিয়ার বহু দেশে এটা আছে। জামায়াতের ইশতেহারের প্রতিপাদ্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইমদাদ, দেখছিলাম পরপর দুটি প্রতিবেদন। জি, আমরা আসলে দেখছিলাম জামায়াতের আমির তিনি আসলে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি ঘোষণা করেছেন এবং সেখানে যে কি পয়েন্ট যেগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সহকর্মী প্রতিবেদন বানিয়েছেন। এবং তিনি এর আগে নির্বাচনী জনসভায় যে অভিযোগটি করেছেন, একটি দলের বিরুদ্ধে তিনি হুমকি ধামকি দেওয়ার অভিযোগও করেছেন। বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। না, আমরা আসলে যেটি দেখছি যে গত কয়েকদিন যাবতীয়, অর্থাৎ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু যে নির্বাচনী জনসভাগুলোতে যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া সেটি কিন্তু তীব্র হচ্ছিল। তো সেই রকম একটি জায়গাতেই আমরা দেখছিলাম যে জামাতের পক্ষ থেকে যেমন বিভিন্ন কথাবার্তাগুলো বলা হচ্ছিল, ঠিক একইভাবে বিএনপির পক্ষ থেকে নানান কথাবার্তা বলা হচ্ছিল। তো সে জায়গায় আজকে জামাতের আমির তিনি যে কথাটি বলেছেন যে জামায়াতকে তিনি দেশের সবচেয়ে মজলুম সংগঠন হিসেবে দাবি করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে একটি দলের বিরুদ্ধে তিনি যে হুমকি ধামকির অভিযোগ করেছেন এবং আজকে যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছিল সন্ধ্যায়, তখনই তিনি যে কথাটি বলেছিলেন যে গত কয়েকদিন যাবতই তার চরিত্র হননের জন্য নানা অপবাদ দিয়ে যাচ্ছে একটি দল। অবশ্য তিনি সে জায়গায় বলেছেন যে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এমন কথাও কিন্তু যে তার নির্বাচনী ইশতেহারের যে প্রোগ্রামটি ছিল সেখানে কিন্তু তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে অতীতের যে ভেদাভেদগুলো রয়েছে সেটি ভুলে তিনি যুব সমাজকে সঙ্গে নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান এবং দেশকে তারা সেভাবেই গড়তে চান। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে জামায়াতের পক্ষ থেকে ৪১ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে এবং সেখানে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই ২৬টি বিষয়ের মধ্যে যেমন জুলাই সনদ বাস্তবায়ন, সেই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি কিন্তু যে তাদের নির্বাচনী অঙ্গীকারে রাখা হয়েছে। এরকম আরও বেশ কিছু বিষয়াশয় তাদের যে নির্বাচনী যে ইশতেহারটি রয়েছে সেখানে তারা বলেছেন এবং একই সঙ্গে যে নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়ে তিনি বলেছেন যে ৫ ঘন্টা নারীরা কাজ করবে, বাকি ৩ ঘন্টার যে ভর্তুকি সেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা দুটি বড় জোটের মধ্যে যেটি দেখেছি যে সবাই মিলে গড়ি বাংলাদেশ আর সবার আগে বাংলাদেশ স্লোগান কিন্তু বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের মানুষের জন্যই তারা রাজনীতি করছেন। তবে বড় দুই জোটের যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে কি তিক্ততাটা একটু বেড়ে গেছে বেশি, এরকম মনে হয়েছে আপনার কাছে? না, অনেক ক্ষেত্রে যেটি বলা হয়ে থেকে পাল্টাপাল্টি যে বক্তব্যগুলো যে আসছে এবং সেগুলো যে দিন দিন তীব্র হচ্ছে সেগুলো তো বক্তব্যে দেখাই যাচ্ছে, সেটা প্রতিফলিত হচ্ছে। যদিও অনেক ক্ষেত্রে নেতারা যেটি বলে থাকেন যে নির্বাচন যখন পাল্টাপাল্টি, এটি যেহেতু একটি লড়াইয়ের বিষয়, তো স্বাভাবিকভাবে বক্তব্যের ক্ষেত্রেও সেই তীব্রতাটা বা সেই ঝাঁজটা আসলে যে থাকবেই, এমনটি আসলে যে রাজনৈতিক দলের নেতারা এবং বিশ্লেষকরা বলে থাকেন। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ইমদাদ। সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। রাতের সময় আরও থাকছে। বাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, হাতুড়িপেটায় আহত 10 বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। কুষ্টিয়ায় সংঘর্ষে আহত 5।
নানা প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন গণসংযোগে ছুটে চলছেন প্রার্থীরা, একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীর। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। 12 ফেব্রুয়ারি ভোটের বৈতরণী পার হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও একে নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশের শান্তি চায় না। মেহেরপুর 1-এ বিএনপি প্রার্থী মাসুদ অরুণ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। আবেগের বশবর্তী না হয়ে যুক্তির ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান নেত্রকোনা 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। অন্যান্য আসনেও জোরে সোরে ভোটের প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। যারা ধর্ম নিয়ে প্রতারণা করতে পারে তারা তো ভবিষ্যতে মানুষকে নিয়ে প্রতারণা করবে, সেই প্রতারণা থেকে যেন সতর্ক থাকে। আর্মিকে নিয়ে যে কথা বলেছে, সান্দুর কপাল গলা ইলেকশন করে দেখা ভোট বিপ্লবের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বোঝাচ্ছে। প্রচার যুদ্ধে সরব 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচনী সভায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, দলের ইমেজকে নষ্ট করতে একটি দল সাইবার অ্যাটাক শুরু করেছে। পাবনা 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল। এ নিয়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিরাজগঞ্জ 4-এ গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। পঞ্চগড় 1-এ শাপলাকলির প্রার্থী সার্জিস আলম বলেন, জুলুমবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। যারা ক্ষমতায় না আসতে, এমপি মন্ত্রী না হইতে মানুষের উপরে জুলুম করতে পারে, ওরা তো ক্ষমতায় আসলে মানুষকে মানুষই মনে করবে না। সংগঠনের মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। এছাড়াও ভোটের মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। হাতুড়ি পেটায় 10 জন গুরুতর আহত হয়েছেন। অভিযোগের তীর বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। মাদারীপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য অভিযোগ করেন, দুপুরে গণসংযোগ চলাকালে ধানের শীষ প্রার্থী জাহানদার আলী মিয়ার সমর্থকরা হামলা চালান। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 10 কর্মীকে হাতুড়ি পেটা করা হয় বলে অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা। এদিকে কুষ্টিয়ার খোকসায় এক বাড়িতে জামাত নেতা ও ছাত্র শিবিরের কর্মীরা ভোট চাইতে গেলে বিএনপির সঙ্গে বাক বিতণ্ডা হয়। এরই জেরে সকালে উভয় দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত 5 জন আহত হন। আরশ মেডিকেলের সামনে আমাদের উপরে আসমত আলীর নেতৃত্বে একটি হামলা হয়। ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেন এবং ওইখানে তার মাইক বাজতে ছিল। সেইখান থেকে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে মিঠু কাজী, আজু চৌকিদার, দোদল। মিল্টন বৈদ্যর দল মিছিল আইতেছে, ধানের শীষ যাইতেছে, ওরা আইয়া এই যে ধানের শীষ এলাকা মারছে, গেঞ্জি মেঞ্জি সিরিয়া ঘুষাই মুছাই থই নাই। ধানের শীষের ভোট চাইতে এলাকায় গেছি, তখন বিদ্রোহী পার্টি কলসের লোক আমাদের পোস্টারগুলো বা ব্যানারগুলো ভাঙ্গা এরা আমাদের উপর হামলা করছে। রাতের সময় আরো থাকছে। এপস্টাইন কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন ট্রাম্প। ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের জেরে সরানো হলো কয়েক হাজার নথি। বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ধর্মঘটের কারণে বন্ধ আমদানি রপ্তানি বাণিজ্য। শ্রমিক ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, বন্ধ আমদানি রফতানি কার্যক্রম। বুধবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল, জিসিবি, সিসিটি ও এনসিটিতে পুরোপুরি বন্ধ সব অপারেশনাল কার্যক্রম। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। চট্টগ্রাম বন্দরকে আজকে বিদেশি হাইনাদের হাতে তুলে দিতে চায়,
যাদের ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা দেখব যে পৃথিবীর যে সমস্ত দেশে এই কোম্পানিটি গিয়েছে প্রতিটা দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বারবার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সরকারকে বোঝানোর জন্য, সেক্ষেত্রে সরকার এটাকে কানেও তোলে নেয়। শ্রমিকদের দাবি, বন্দরে লাভজনক এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দিলে দেশের অর্থনীতিতে সংকট তৈরি হবে। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল এবং প্রশাসনিক সমস্ত কার্যক্রমই শূন্যের কোঠায়। বন্দর কর্তৃপক্ষ থেকে, সরকার থেকে আমাদেরকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয় নাই। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচন সামনে রেখে ঢাকা 16 আসনে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। দুপুরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে জননিরাপত্তায় পেট্রোলিং কার্যক্রমের বিষয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। নির্বাচনে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে কাজ করছেন তারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ভোট কেন্দ্র পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানায় যৌথ বাহিনী। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। ভুক্তভোগীদের পরিচয় আড়াল করতে এপস্টাইন ফাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার নথি। যাচাই বাছাই শেষে আরও কিছু নথি সরানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এদিকে এপস্টাইন কাণ্ডে যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক লর্ড পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ। তদন্তে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে স্টারমার প্রশাসন। অন্যদিকে এপস্টাইন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সিএনএনের এক রিপোর্টারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দেখছেন রাতের সময়। অপরাজিত থেকেই সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে 4-0 গোলে হারিয়েছে পিটার বাটলারের দল। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন আলপি আক্তার। ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেন হেড কোচ পিটার বাটলার। পোখারায় ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। সেট পিস থেকে দলকে লিড এনে দেন প্রতিভা মুন্ডা। প্রথমার্ধের শেষ দিকে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ। বদলি নেমে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। 2-0 গোলে এগিয়ে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আলপি। টানা 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ফাইনালে লাল সবুজদের প্রতিপক্ষ ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম। তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামাত দাবি আমিরের। একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। এবং নির্বাচনী প্রচারণা তুঙ্গে সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়।